আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গ্লাসগোতে জলবায়ু সম্মেলন শুরু। ঝুঁকিতে থাকা দেশগুলোর চাহিদা স্বীকৃতি আদায়ে ধনী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেড় বছরেরও বেশি সময় পর একদিনে করোনায় সর্বনিম্ন 2 জনের মৃত্যু। রাজধানীতে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু। সাজাপ্রাপ্ত কোনো আসামি রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন হাজতবাসে ছিলেন তা মোট সাজা থেকে বাদ যাবে, আপিল বিভাগের মতামত। 19টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার তথ্য ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি। এবং আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু। মাস জুড়ে মেলার সব সুবিধা পাওয়া যাবে কর অঞ্চলগুলোতে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোর চাহিদা স্বীকৃতি আদায়ে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 সম্মেলনের কমনওয়েলথ প্যাভিলিয়নে CVF কমনওয়েলথ হাই লেভেল ডিসকাশন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। CVF এবং কমনওয়েলথের মধ্যে কার্যকর সহযোগিতার জন্য 6 দফা প্রস্তাব পেশ করেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল যেসব দেশ কম কার্বন নিঃসরণ করছে, প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোকে তাদের সমর্থনে বাধ্যবাধকতার ব্যাপারেও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, স্কটল্যান্ডের গ্লাসগোতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। তিনি জানাচ্ছেন বিশ্ব জলবায়ু সম্মেলনের সার্বিক পরিস্থিতি। বাংলাদেশের সাথে গ্লাসগোর সময়ের হেরফেরের কারণে কর্মসূচিগুলো একটু আমাদের কাছে অন্যরকম মনে হচ্ছে। এখানে প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন এখানকার সময় 10টায়। তিনি কমনওয়েলথ হলে প্রথমেই দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেছেন এবং এখানে প্রথম দিনে শুরুর দিকটাতে কপের উদ্বোধনী পর্বগুলোতে কিন্তু দ্বিপক্ষীয় কিছু বৈঠক হচ্ছে। দুপুরে যে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনটি হবে সেটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন এবং সেটিকেই আমরা গুরুত্বপূর্ণ মনে করছি, কারণ সবাই জানেন যে এবারে দীর্ঘদিন পর মার্কিন যুক্তরাষ্ট্র COP26 অর্থাৎ জলবায়ু ফোরামে ফিরেছে। তারা এবারে যে জলবায়ু তহবিল গঠনের ব্যাপারটি সেটিতেও একমত হয়েছে এবং জো বাইডেন এখানে আসছেন। তিনি এই জলবায়ু সম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। তার বিভিন্ন দিক নির্দেশনা এই COP26 যুক্ত হবে। পাশাপাশি এবার এই সম্মেলনে 123টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এসে যোগদান করছেন। সে কারণেই কিন্তু এবারের সম্মেলনকে অন্যান্য বারের থেকে আলাদা করে দেখা হচ্ছে, গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একই সাথে এটাও বলা হচ্ছে যে বাংলাদেশের এবারের যে অংশগ্রহণ সেটি কিন্তু এর আগের যে COP হয়েছিল যেখানে মাদ্রিদে কিংবা মারাক্কাশ মরক্কোতে তার থেকে খানিকটা আলাদা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিন এই COP26 ইভেন্টগুলোতে থাকবেন। তিনি গুরুত্বপূর্ণ কিছু জায়গায় কথা বলবেন। দেড় বছরেরও বেশি সময় পর দেশে একদিনে করোনায় সর্বনিম্ন মৃত্যুর খবর রেকর্ড হয়েছে। সবশেষ 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এর আগে এর চেয়ে কম মৃত্যু হয়েছিল গত বছরের 18 মার্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,870 জনে। মৃত 2 জনই নারী এবং ঢাকা বিভাগের বাসিন্দা। 19,734 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 214 জন। সবশেষ একদিনে শনাক্তের হার 1.08%। নতুন করে সুস্থ হয়েছেন 202 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীতে শুরু হয়েছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া কার্যক্রম। স্কুলেই ফাইজারের টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে এসএসসি পরীক্ষা শুরুর আগে সবাইকে করোনা টিকা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, টিকা নিলেও স্কুলের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সব শিশু টিকা নেবে, স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে। এই প্রতিপাদ্যে এবার ঢাকায় দেয়া হলো স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের করোনা টিকা দেয় স্বাস্থ্যকর্মীরা। এর আগে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণের জন্য স্কুলগুলোতে নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হয়। আছে জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থাও। স্কুল আঙিনায় টিকা পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। টিকা দেওয়ার আগে একটু হালকা ভয় ছিল, কিন্তু টিকা দেওয়ার পরে আর ওরকম ভয়টা এখন আর নেই। এখন একটা রিলিফ পাবো ক্লাস করে পরীক্ষা দিয়ে। এখন নিজেকে সেফ মনে হচ্ছে, সামনে পরীক্ষা সেফলি থাকতে পারবো। শিক্ষার্থীদের সবাই টিকা পেলে শিক্ষা কার্যক্রম নতুন উদ্যমে শুরু হবে বলে আশা অভিভাবকদের। যেভাবে বাচ্চারা ছিল একটা আতঙ্কে ছিলাম। স্কুল থেকে দায়িত্বটা নেওয়া হচ্ছে, আমরাও একটু নিশ্চিত আছি। টিকা কর্মসূচি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় প্রাথমিক পর্যায়ে 8টি কেন্দ্রে 52টি থানা শিক্ষা এলাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। প্রতিদিন এসব কেন্দ্রে 40,000 শিক্ষার্থীকে টিকা দেবে স্বাস্থ্যকর্মীরা। উপজেলা পর্যায়েও দেওয়া হবে ফাইজারের টিকা। আমরা পর্যায়ক্রমে অন্যান্য জেলায় যাব। শিক্ষা মন্ত্রণালয় থেকে লিস্ট দেওয়া হয়, সেই লিস্ট অনুযায়ী কিন্তু এই টিকার কার্যক্রম আমরা করি এবং 14 তারিখের মধ্যে অনেকেই পেয়ে যাবে। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আপাতত 21 জেলায় দেয়া হবে এই টিকা। সব শিক্ষার্থীরাই টিকা পাবেন। স্কুল ধরে ধরে আমরা দিয়ে দেবার যেহেতু চেষ্টা করব, সেখানে পরীক্ষার্থীরাও থাকবে, পরীক্ষার্থী ছাড়াও হয়তো থাকবে। সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না। টিকা নেয়ার পর কেউ অসুস্থ হলে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পুলিশ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। এর আগে গত 14 অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে 120 জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। 12 থেকে 17 বছর বয়সী প্রায় 1.5 কোটি শিক্ষার্থীকে করোনার টিকা দিবে স্বাস্থ্য বিভাগ। কিন্তু যে প্রক্রিয়া টিকাদান চলছে, এতে দীর্ঘ সময় ব্যয় হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই কত দ্রুত শিক্ষার্থীদের টিকার আওতায় আনা যায় এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ জানিয়েছেন শিক্ষক এবং অভিভাবকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বায়োপসি সহ অন্যান্য পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট পর্যালোচনা করে সেই অনুযায়ী চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। টেলিফোনে তিনি জানান, বেগম জিয়া এখন অনেকটা ভালো আছেন। ছোট ছেলের স্ত্রী সহ পরিবারের সদস্যরা নিয়মিত হাসপাতালে তার পাশে থাকছেন। জ্বরসহ বেশ কিছু জটিলতা নিয়ে গত 12 অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। 25 অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে একটি ছোট চাকা অপসারণ করে বায়োপসি পরীক্ষার জন্য পাঠানো হয়। খালেদা জিয়া ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। সাজাপ্রাপ্ত কোনো আসামি রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন হাজতবাসে ছিলেন তা মোট সাজা থেকে বাদ যাবে। ফৌজদারি কার্যবিধির এই ধারা প্রতিটি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে মতামত দিয়েছে আপিল বিভাগ। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ। হুমায়ুন চিশতির রিপোর্ট। নাটোরের জোড়া খুনের এক মামলায় আসামি ইউনুস আলীকে 2002 সালে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। ওই আসামি 1995 সালের 17 ডিসেম্বর থেকে কারাগারে আছেন। 2005 সালে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় হাইকোর্ট। জেল কোড অনুযায়ী যাবজ্জীবন মানে 30 বছর এবং 9 মাসে 1 বছর গণনা করা হয়। সে হিসেবে আসামি 4.5 বছরের বেশি সময় কারাভোগ করছেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারের সময় আসামি যতদিন হাজতবাস করবে তা মূল সাজা থেকে বাদ যাবে, যা এই আসামির ক্ষেত্রে হয়নি। এ বিষয়ে আপিল বিভাগে আবেদন করেন ইউনুস আলী। নির্দেশনা দিল যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তাকে 35 বেনিফিট দেওয়া এটা ম্যান্ডেটরি। সুতরাং সেই অনুসারে উনি যতদিন আগে হাজত খেটেছেন সেটা সাজাকালীন সময় থেকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দিলেন। ফৌজদারি কার্যবিধির এ ধারা মানা হলে সাজা ভোগ করে অনেক আসামি মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন আসামির আইনজীবী। এই যে 35-এর ক ধারা ফৌজদারি কার্যবিধি আইনের, এটা সারা বাংলাদেশের প্রতিটি অর্গানকে, বিশেষত জেল কর্তৃপক্ষ, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, সর্বত্র এই ডিসিশনটা পাঠিয়ে দেওয়া হবে তড়িৎ, যাতে করে এই ডিসিশনটা কমপ্লাই করা হয় এবং এই ডিসিশনটা সবাই যাতে মেনে চলে। এর ফলে অনেক আসামি তারা বেরিয়ে যেতে পারবে, যার জীবনের অনেক সময় জেলখানায় থেকে ধুকে ধুকে মরছে, তারা বেরিয়ে যেতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে আপিল বিভাগ। সারা দেশের সব কারাগারে এ বিষয়ে নির্দেশনা পাঠাতে আইজি প্রিজনকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিশতি,
এটিএন বাংলা, ঢাকা। 19টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজিটাল কমার্স সেলের প্রধান HM শফিকুজ্জামান। বিভিন্ন সোর্সে আটকে থাকা গ্রাহকদের 450 কোটি টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। মাত্র 8 বছরে দেশের ই-কমার্স খাতের ব্যাপক প্রসার ঘটেছে। এখন এই খাতে ব্যবসা হচ্ছে বছরে 16,000 কোটি টাকার। তৈরি হচ্ছে উদ্যোক্তা, কাজের সুযোগ পাচ্ছেন বহু মানুষ। কিন্তু কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে আস্থার সংকটে এই খাত। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম সহ 19টি প্রতিষ্ঠান প্রতারণার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান ডিজিটাল কমার্স সেলের প্রধান HM শফিকুজ্জামান। আমরা 3টা বাহিনী থেকে 3 ধরনের তালিকা পেয়েছি, মানে 3টা সংখ্যার আর কি তালিকা পেয়েছি। একটা বাহিনীর কাছ থেকে আমরা 19 জনের তালিকা পেয়েছি, একটা বাহিনীর কাছ থেকে 17 জনের তালিকা পেয়েছি, আর একটা বাহিনীর কাছ থেকে আমরা 13টা তালিকা পেয়েছি। তো মূলত আজকের মিটিংয়ের সিদ্ধান্ত, এই তালিকাগুলো আমরা কম্পাইল করে আমরা আমাদের যে ইন্টেলিজেন্স ইউনিট আছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকের, যেটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, তাদের কাছে এই তালিকাটা আমরা হ্যান্ডওভার করব এবং সেই তালিকা অনুযায়ী তারা তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের যে বিভিন্ন ব্যাংকে যে তাদের যে হিসাবগুলো আছে সেটা আমাদের একটা তথ্য দিবে। তিনি আরও জানান, গত 1 জুলাই থেকে পেমেন্ট গেটওয়েতে 214 কোটি টাকা ও তার আগের বিভিন্ন সোর্সে 260 কোটি টাকা আটকে আছে। সেগুলো গ্রাহকদের ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। 214 কোটি টাকা যেটা আমাদের 30শে জুনের পরে আটকা আছে এবং এটা ফ্রিজ করা আছে, সেটা ডিফ্রিজ হলে আমরা অন্তত 214 কোটি টাকা ভোক্তাদেরকে খুব শিগগিরই আমরা ফেরত দিতে পারবো। এখন আপনাদের হয়তো প্রশ্ন থাকবে যে এর আগের যে টাকাগুলো আছে, বিশেষ করে এর বাইরেও প্রায় 250 বা 260 কোটি টাকার মতো জমা আছে এবং আমরা যে অভিযুক্ত যে প্রতিষ্ঠানের কথাগুলো বললাম, সেই টাকাটা কীভাবে ফেরত দেওয়া যায়, আগের টাকাটা, সেটাও আমরা একটা হয়তো আমরা ব্যবস্থা নেওয়া যাবে। 2 মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন শেষ করা হবে বলেও জানান তিনি। খুব দ্রুতই এই ইউনিক বিজনেস আইডি যেটা আছে, মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। তাকে ম্যান্ডেটরি ই-কমার্স গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হাসান মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এই রুল জারি করে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা কনশাস কনজিউমার সোসাইটির দায়ের করা রিটের শুনানি শেষে এই রুল জারি করে আদালত। ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে বাধা কোথায় তাও জানতে চেয়েছে উচ্চ আদালত। বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার অনুযায়ী কিন্তু এই টাকাটা কিন্তু গেটওয়ে নিয়েছেন, কিন্তু এই গেটওয়ে থেকে টাকাটা কিভাবে ফেরত পাবো, আমরা এই গ্রাহকরা ফেরত পাবে, এটা কিন্তু ওভাবে স্পষ্টভাবে লেখা নেই, যেই কারণে এই টাকাগুলো কিন্তু গেটওয়েতে আটকে আছে। তো আমাদের প্রেয়ার ছিল যে এই গেটওয়ে জানি টাকাগুলো ফেরত, বাংলাদেশ ব্যাংক জানি এই গেটওয়েকে ডাইরেক্ট করে জানি এই টাকাগুলো আমাদেরকে ফেরত দেওয়া হয়। তো এই মর্মে আজকে একটি রুল ইস্যু হয়েছে। দেশের সব কর অঞ্চলে শুরু হয়েছে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম। করোনা মহামারীর কারণে গত বছরের মতো এবারও আয়কর মেলা হবে না, তবে নভেম্বর মাস জুড়ে মেলার সব সুবিধা সহ স্থানীয় কর অফিসে রিটার্ন দাখিল করা যাবে। ফজলে রাব্বির রিপোর্ট। সারা দেশে 31টি কর অঞ্চলে 649টি সার্কেলে ভিন্ন আঙ্গিকে গ্রহণ করা হচ্ছে আয়কর রিটার্ন। করোনার কারণে আয়কর মেলা না হলেও সব সুবিধা থাকছে বিশেষ আয়োজনে। মাসব্যাপী কর তথ্য ও সেবা কার্যক্রমের প্রথম দিনেই ব্যাপক সাড়া মেলে। অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় আর সহজে আমার যে রিটার্ন ফর্মে যে ওইটা আমরা সহজেই পেয়ে যাইতেছি। উৎসবমুখর পরিবেশে এদিন রাজধানীর কর অঞ্চল 3-এ শুরু হয় মাসব্যাপী এই কর তথ্য ও সেবা কার্যক্রম। আন্তরিকতা সেবা দিয়েই করদাতাদের মন জয় করতে চান কর কর্মকর্তারা। করদাতাগণকে অনুরোধ জানাতে চাই, আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের রিটার্ন, এই আজকে আমাদের যে রিটার্ন গ্রহণের যে উদ্যোগ আমরা নিয়েছি, এখানে এসে দ্রুততম সময়ের মধ্যে দাখিল করুন। 2041 সালে উন্নত দেশের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তা বাস্তবায়নে করের আওতা বাড়াতে হবে বলে মনে করেন কর প্রশাসক। মাসব্যাপী কর তথ্য ও সেবা কার্যক্রম দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন এই কর্মকর্তা। কর বিভাগ এগিয়ে আছে, এগিয়ে যাচ্ছে,
সকল করদাতাদের সহযোগিতা কাম্য এখন। তারা যদি এগিয়ে আসেন, আমার বিশ্বাস যে কর বিভাগ তার লক্ষ্যে উন্নীত হতে পারবে, আমরা আমাদের দেশকে উন্নত করতে পারব। 30 নভেম্বর পর্যন্ত দেশের সব কর অঞ্চলে চলবে এবারের আয়কর রিটার্ন গ্রহণ ও তথ্য সেবা কার্যক্রম। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুবকদের প্রতি তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন খাতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 27 জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হয়। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের মোট জনসংখ্যার 1/3 যুব সমাজ, যারা দেশের আগামী দিনের কাণ্ডারি। এ সময় যুবকদের আরও বেশি উৎপাদনশীল কাজে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন তিনি। জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আমি যুব সমাজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার কাজে আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানাই। যুবদেরকে উৎপাদনশীল কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, যারা এসব ঘটনায় মদদ ও উস্কানি দিচ্ছে সেসব নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতায় যেতে বিএনপি সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। বিরোধিতা তাদের মননকে কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন, নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষে লিপ্ত হচ্ছেন, তাদের সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী তৎপরতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদতদাতা, উস্কানিদাতা, নেতা ও জনপ্রতিনিধিরাও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থার সম্মুখীন হবেন। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব এলাকায় আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। সরকার সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে সম্পদের পাহাড় গড়ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। রুহুল কবির রিজভীর ভাষায়, সুন্দরবন সহ পরিবেশ ধ্বংস করে বিশ্ব জলবায়ু সম্মেলনে গেছেন সরকার প্রধান। আওয়ামী লীগ সহিষ্ণু বলেই বিএনপি রাজনীতি করতে পারছে। তার এই বক্তব্যটার মধ্যেও কিন্তু একটা অসহিষ্ণুতা। আরে আওয়ামী লীগ অসহিষ্ণু না সহিষ্ণু, তার উপরে অন্যের রাজনীতি নির্ভর করবে, এই কথাটাই তো হচ্ছে একটা নাৎসিবাদী কথা। জলবায়ু পরিবর্তন নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের চিন্তার ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর কাকরাইলে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, তারা শুধু তত্ত্বাবধায়ক সরকার আর বিএনপির শীর্ষ নেতাদের মামলা নিয়ে চিন্তিত। তথ্যমন্ত্রী আরও বলেন, পৃথিবীতে মানুষের টিকে থাকা যেখানে হুমকির মুখে, সেখানে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব অনুধাবনে বিএনপি ব্যর্থ। বৈশ্বিক সম্মেলনকে সামনে রেখে আমাদের দলের যে বন পরিবেশ উপকমিটি, তারা বেশ কয়েকটি মিটিং করেছে, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা সেটা দেখতে পাইনি। বিশেষ করে রাজপথে যারা সরব, সেই বিএনপিকে কোনো ক্ষেত্রেই দেখতে পাইনি। মানুষের টিকা টাকাটাই যেখানে আজকে হুমকির সম্মুখীন, প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ভাবনার ঘাটতি রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চালু হলো জরুরি বিভাগ। প্রথমবারের মতো 100 শয্যা নিয়ে এই সেবা শুরু হলেও পর্যায়ক্রমে এর বেড সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরফুদ্দিন আহমেদ। জরুরি বিভাগ থেকেই এখন মিলবে সব ধরনের চিকিৎসা সেবা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের 56টি ডিপার্টমেন্টের অনেকগুলোর আলাদা বহির্বিভাগ থাকলেও এতদিন ছিল না কোনো জরুরি বিভাগ। তাই দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রোগীরা জরুরি সেবা থেকে বঞ্চিত ছিল। এখন থেকে রোগীরা সহজেই এখান থেকে সেবা নিতে পারবেন।
এখানে রয়েছে বেশ কয়েকটি বিভাগের চিকিৎসা সেবা। এছাড়াও স্ট্রোকের রোগীদের জন্য 3টি স্পেশাল শয্যা বরাদ্দ রয়েছে। আমাদের রোগীরা এখানে সব ধরনের ডিপার্টমেন্টের যে রোগীরা আছে 56টা বিভাগের যে জরুরি রোগী সবাই এখানে চিকিৎসা পাবে। তবে আমরা ঢাকা মেডিকেলের মতো ক্যাজুয়ালিটি যেখানে আছে সেখানে যদি বেড না থাকে সেই রোগী আমরা ভর্তি দেব না। এই রোগীগুলো যখনই এখানে থেকে 24 ঘন্টার মধ্যে যদি মনে করি যে আমরা ডিপার্টমেন্টে নেওয়া দরকার, ওই ডিপার্টমেন্টে আমরা বেড খালি রাখবো, এখান থেকে সেখানে রোগী যাবে। জরুরি বিভাগের উদ্বোধন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, জানুয়ারি মাসে বেড সংখ্যা আরও বাড়ানো হবে। তাৎক্ষণিকভাবেই অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। এখানেই সিটি স্ক্যান এমআরআই হবে, সুতরাং আমাদের এক জায়গা থেকেই সব ধরনের চিকিৎসার ব্যবস্থা হবে। আমরা মনে করি এটা জনগণের জন্য অনেক উপকার হবে। এই চাওয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। পরবর্তীতে যদি আমাদের স্পেস হয়, আমরা বেতার ভবনে যদি স্পেস বাড়াতে পারি তখন আমরা বেড বাড়াবো। দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এরই মধ্যে নানা রকম উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। টানা 3 বছর বন্ধ থাকার পর শিগগিরই খুলছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার। দুদেশের মধ্যে এ নিয়ে সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চলছে। বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম জানিয়েছেন, চাষাবাদ ও বৃক্ষরোপণ খাতে চাহিদা রয়েছে বাংলাদেশি কর্মীদের। একরামুল হক সায়েমের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। কর্মী প্রেরণে দুর্নীতির অভিযোগে 2018 সালের সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে দেশটিতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি। নানা উদ্যোগে এতদিন কাজ না হলেও বর্তমানে এ নিয়ে ইতিবাচক অবস্থানে মালয়েশিয়া সরকার। শিগগিরই কর্মী নিয়োগে সমঝোতা হওয়ার কথা রয়েছে দুদেশের মধ্যে। ওনাদেরও ডিমান্ড আছে, আমাদেরও কাছেও যথেষ্ট পরিমাণ বাংলাদেশের আগ্রহী আছেন। ফলে এখন শুধু প্রসিডিওর গুলো কি করে বলা ডিফিকাল্ট, বাট খুব সহজেই আমরা চেষ্টা করছি আমরা যাতে তাড়াতাড়ি সম্ভব। আমাদের দেশের খুব জনপ্রিয় মার্কেট হচ্ছে মালয়েশিয়া। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি হয়তো উন্মুক্ত হবে। দীর্ঘকাল বন্ধ থাকার পরে যদি আবার এটা আমাদের আগের চুক্তি নবায়ন হয়, তাহলে নবায়নের সময় যে শর্তগুলো দেওয়া হবে সেগুলো আমাদের প্রতিপালন করতে হবে। কর্মীর জন্য কমফোর্টেবল এমনই যেন আমাদের চুক্তিগুলো হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালক জানিয়েছেন, মালয়েশিয়ায় চাষাবাদ ও বৃক্ষরোপণ খাতে কর্মী চাহিদা বেশি। তবে কোন প্রক্রিয়ায় সেখানে কর্মী পাঠানো হবে তা এখনও চূড়ান্ত নয়। মালয়েশিয়াতে ওরা প্লান্টেশনের প্রথম পর্যায়ে কিছু কর্মী তারা অগ্রাধিকার ভিত্তিতে দিবে। তো একটা সেক্টর খুলে গেলে তো আস্তে আস্তে অন্য সেক্টরে খুলে যায়। যেখানে কোনো সমগ্র কার্যক্রম বন্ধ, সেখানে অন্ততপক্ষে খুলে যাক, এটা আমরা চাই। খুলে গেলে তখন তারা নিজেরাই খুঁজে আনতে পারবেন আর কোন সেক্টরে আমরা লোক দিতে পারি। বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশি বৈধ কর্মী রয়েছেন 6.5 লাখের মতো। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী যাত্রাবাড়ী থেকে 4 অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ সময় তাদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র ও 301 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া লাল তন পাংখোয়া জানান, ভারতের মিজোরাম ও বান্দরবানের মিয়ানমার সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলি নিয়ে আসেন তারা। পরে তা দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মায়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে এই অস্ত্রগুলি নিয়ে আসে এবং সে মোহাম্মদ হোসেন, এই দুইজনে মিলে এই দেশের সন্ত্রাসী এবং সন্ত্রাসী গোষ্ঠীর কাছে তারা চড়া মূল্যে বিক্রি করে থাকে। স্বাভাবিক জীবনে ফিরে আসার পর কেউ যদি আবারও বিপথে যাওয়ার চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাগেরহাটের রামপালে দস্যুমুক্ত সুন্দরবন দিবসে 3য় বর্ষপূর্তি ও আত্মসমর্পণ করা ব্যক্তিদের পুনর্বাসন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আত্মসমর্পণকারী জলদস্যুদের মামলার বিচারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণ ও খুন ছাড়া সব মামলা পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে।
টেলিভিশন সংশ্লিষ্ট সবাই যাতে লাভবান হন সেই লক্ষ্যে কাজ করবে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু একথা জানান। এ সময় ৩ বছরের জন্য নির্বাচিত কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অ্যাটকো সভাপতি বলেন, টেলিভিশন চ্যানেলগুলো ডিজিটালাইজেশন করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের চ্যানেলগুলোর মান উন্নয়ন করে বিদেশে যাতে দেখানো যায় সেই ব্যাপারে চেষ্টা চলছে বলে জানান অঞ্জন চৌধুরী পিন্টু। আমাদের টেলিভিশনের পে চ্যানেল তো এগুলো তো আমরা করতে পারছি না, বিকজ ডিজিটাইজেশন হয় নাই। তারপরে কেবল অপারেটর ভাইরা তাদের একটা বিরাট একটা অংশ আমাদের, তারা কিন্তু অনেক টাকা হারাচ্ছে। এটা আমাদের প্রধান লক্ষ্য যে আমাদের সারা বাংলাদেশে ডিজিটাইজেশন হবে, যার ফলে সরকার অনেক রাজস্ব আয় করবে, আমরা লাভবান হব এবং আমাদের কেবল অপারেটর ভাই বোন যারা আছে তারাও লাভবান হবে এবং সবশেষে দর্শকরা সুন্দর ডিজিটাইজেশনের মাধ্যমে ঝকঝকে ছবি, পরিষ্কার ছবি দেখতে পারবে। মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারের কাজ শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড। প্রাথমিকভাবে 10 জন ডুবুরি ও 6টি সেলফ বার্জ মোটরযান ব্যবহার করে ফেরি উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আগামী 2-3 দিনের মধ্যে উদ্ধারকারী ক্রেন ও সরঞ্জাম পাটুরিয়া ঘাটে এসে পৌঁছালে পরবর্তী 6-7 দিনের মধ্যে হেলে যাওয়া ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মোহাম্মদ শাহজাহান। বিআইডব্লিউটি এর উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানের ডুবুরিদের সহযোগিতায় সরকারি ডুবুরিরাও উদ্ধার কাজে অংশ নেবেন। এমার্জেন্সি কাজ করার জন্য আমি ট্রাইকে করি কিছু ডুবুরি দল নিয়ে আসি। পরশুদিন 12টার মধ্যে আমার সকল বার্জ এবং সরঞ্জাম দিয়ে পৌঁছে যাবে। আমি আশা করি আপনারা দেখতে পারবেন আমার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, টিম আসছে। আশা করি আমি 6-7 দিনের মধ্যে এটা উঠে দিতে পারবো। যে কোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী সরকারের প্রত্যাশা পূরণ করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। খুলনার জাহানাবাদ সেনানিবাসের আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি সার্ভিস কোরের 40তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে তিনি একথা জানান। সম্মেলনে যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক ও উদ্ভাবনী চিন্তা চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে আর্মি সার্ভিস কোরের উৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সেনাবাহিনী প্রধান। এছাড়াও দেশে ও বিদেশে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করে কোরের সদস্যদের অভিনন্দন জানান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। আমরা করোনাকালীন সময়ে বিভিন্ন দুর্যোগে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েছি, আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি এবং সেই জন্য আমরা নিজেরা গর্বিত বোধ করি যে আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারছি। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াবে এবং সরকারের প্রত্যাশা পূরণ করতে পারবে। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। এ উপলক্ষে 160টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে। দুপুরে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে ইভিএম সহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম। উপনির্বাচনের প্রতিটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। 13টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ 6 আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা 4,20,780 জন। অপরিকল্পিত ও অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করা না গেলে নদীর তীর সংরক্ষণ বাঁধ রক্ষা করা যাবে না বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। জামালপুরের ইসলামপুরের কুলকান্দিতে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এ সময় উপস্থিত ছিলেন। অবৈধভাবে বালি উত্তোলনের সাথে শুধু স্থানীয় প্রভাবশালীরাই নয়, প্রশাসনের লোকজনও জড়িত বলে মন্তব্য করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। প্রভাবশালীদের নামটা আপনারা মিডিয়াতে আপনারা যদি বলেন তাহলে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, একদিনে কমাতে পারবেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রায় $116 বিলিয়ন বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা চেম্বারের নেতারা। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। এ সময় চামড়াজাত পণ্য বিশ্ববাসীর সামনে আরও বেশি করে তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান চেম্বার নেতারা। করোনা পরবর্তী দেশের অর্থনীতির গতিশীলতা বিশ্ববাসীকে জানাতেই 7 দিনের ট্রেড ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে ঢাকা চেম্বার। এবারের সামিটে 38টি দেশে 552টি প্রতিষ্ঠান অংশ নেয়। ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ফ্রান্স আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশিরা। প্যারিসের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। ফরাসি সরকারের আমন্ত্রণে আগামী 9 নভেম্বর থেকে 4 দিনের সফরে প্যারিসে যাবেন শেখ হাসিনা। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নিটল মোটরস টাটার বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের জন্য দেশব্যাপী শুরু হচ্ছে মেগা সার্ভিস ক্যাম্পেইন বন্ধু সেবা সার্ভিস ক্যাম্প। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। তিনি জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের জন্য টাটা গাড়ির সার্ভিসিং আরও সাশ্রয়ী করে তোলা হবে। এছাড়াও থাকছে সার্ভিস, স্পেয়ার পার্টসের উপর আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট কুপন। নিটল মোটরস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর SAH ইসলাইন, সেলস ও মার্কেটিং সিইও তানভীর শহীদ, হেড অব সার্ভিস সাজ্জাদ হোসেন সময় উপস্থিত ছিলেন। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের দনিয়া উপশাখার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর কদমতলী শরীফ টাওয়ারের নতুন এই শাখার উদ্বোধন করেন সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় গ্রাহকদের সুবিধা ও ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আর্থিক আন্তর্ভুক্তিমূলক কর্মসূচির আওতায় উপশাখাটি স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে এই উপশাখাটি পূর্ণাঙ্গ শাখায় উন্নীত করা হবে। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন উভয় কমেছে। প্রধান মূল্য সূচক DSEX 2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,998 পয়েন্টে। তবে সরিয়া সূচক 3 ও 30 সূচক 5 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় 1,275 কোটি 39 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 376টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 133টির, কমেছে 205টির এবং অপরিবর্তিত রয়েছে 38টি প্রতিষ্ঠানের দাম। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় চায় বাংলাদেশ। টানা 3 পরাজয়ে সেমিফাইনালে খেলার আশা অনেকটাই শেষ হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের দলের। এদিকে বাংলাদেশকে হারিয়ে শেষ 4 টিকিট নিশ্চিত করার লক্ষ্য প্রোটিয়াদের। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। পরাগ আরমানের রিপোর্ট। চলতি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের লেজে গোবর অবস্থা। ব্যাটিংটা ভালো হলে বোলিংটা জমছে না, আবার বোলিংটা দারুণ হলে ব্যাটিংটা মানমতো না। তাতে করে সুপার 12-এ টানা 3 ম্যাচেই হার। ব্যাট বলের লড়াইয়ে বাংলাদেশ যতই বিবর্ণ হোক না কেন, মাঠের বাইরে কথা পাল্টা কথা আর পাল্টাপাল্টি অভিযোগে যেন অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে টাইগারদের। এসব কিছুর মধ্যেও উন্নতি দেখছেন বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো। সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে অল্প রানের হারে দলকে যাচাই করা ঠিক হবে না। আমি মনে করি দল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের খুব ভালো কিছু তরুণ ক্রিকেটার উঠে আসছে। আমার চোখে আরো ইতিবাচক দিক আছে। তবে 3 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে এ গ্রুপে এখনও শীর্ষ দল ইংল্যান্ডের পেছনেই দক্ষিণ আফ্রিকা। সুতরাং দ্বিতীয় স্থান ধরে রেখে সেমিফাইনালের পথটা মসৃণ করতে এ ম্যাচে জয়ই চায় টেম্বা বাবুমার দল।
বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে, তবে সুপার 12-এ অন্তত একটি জয়ের পাশাপাশি পরের বিশ্বকাপে চোখ টাইগার কোচের। আমি জানি যোগ্যতা থেকে এখন আমরা অনেক দূরে, রাতারাতি কিছু হবে না, 1 বছরের মধ্যে আরেকটি বিশ্বকাপ আছে। সবকিছু ঠিক থাকলে ওই আসরে আমরা আরো ভালো অবস্থানে থাকব। মরুর দেশে টাইগারদের জয় প্রত্যাশায় আফ্রিকান সিংহদের সঙ্গে লড়াইটা জমে উঠবে বলেই ধারণা ক্রিকেট প্রেমীদের। পরাগ আরমান, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। শারজায় টি-20 বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। টানা 3 ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে ইংলিশরা। আর এই খেলা জিতলেই প্রথম দল হিসেবে শেষ 4-এ জায়গা করে নেবে ইংল্যান্ড। অন্যদিকে 3 ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একমাত্র জয় পেয়েছে লঙ্কানরা। তাই বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয় পাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার জন্য। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্লাসগোতে জলবায়ু সম্মেলন শুরু, ঝুঁকিতে থাকা দেশগুলোর চাহিদার স্বীকৃতি আদায় ধনী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। 1.5 বছরেরও বেশি সময় পর একদিনে করোনায় সর্বনিম্ন 2 জনের মৃত্যু, রাজধানীতে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু। সাজাপ্রাপ্ত কোনো আসামি রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন হাজতবাসে ছিলেন তা মোট সাজা থেকে বাদ যাবে, আপিল বিভাগের মতামত। উনিশটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার তথ্য, ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি। এবং আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু, মাস জুড়ে মেলার সব সুবিধা পাওয়া যাবে কর অঞ্চলগুলোতে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।